দেখি ওখানে সবকিছুতেই মায়ের স্পর্শ, মায়ের প্রকাশ অনুভব করি। শুধু মাই নিজে শরীরে উপস্থিত নেই, তাকে দেখতে পাইনি, কিন্তু মায়ের স্পর্শ এবং মায়ের প্রকাশ, তার রূপই, তার সৌরভই আলাদা, সর্বত্রই তা ছড়িয়েছে, এটা অনুভব করি। আর অনুভবের কিছু বলছি না, কেননা সকলেই তো পন্ডিচেরি যাচ্ছেন, প্রত্যেকেই অনুভব করেন তার নিজের প্রয়োজন মতোই, তার অনুভব সেইভাবেই আসছে, হচ্ছে নিজের মধ্যে। তবে আসার সময় কেন সব ছেড়ে আসার এক কান্না অনুভব হয় জানি না। তাই বলি, মাগো তোমার কাছে আমার এনো। হ্যাঁ হ্যাঁ, তারপর দেখেছি মা প্রতি বৎসর নিয়ে গেছেন তার কাছে। কতবার নিয়ে গেছেন সেটা আমার অবশ্যই গোনা নেই। আশ্রম থেকে ফিরে এসেই অনুভব হলো মায়ের বাড়ির জন্য একটি পার্মানেন্ট জায়গা দেখা। বিভিন্ন স্থানে আমরা জায়গা খুঁজেছি, 3টি স্থানকে ডিমার্কেশন করে সেখানে পার্মানেন্ট মায়ের আবাস হবে এরকম স্থির করা হয়েছে, অথচ রেজিস্ট্রি হয়নি, কোনো না কোন বাধা এসে গেছে। এভাবে আমাদের সঙ্গে যিনি খোঁজ করছিলেন 1998 সালে, 1998 সেই ডাক্তারবাবু, ডাক্তার গৌরী শঙ্কর দত্ত মহাশয়, তার বসত বাটিটি 20 কাঠা জায়গা সহ শহরের মধ্যে মাকে প্রদান করার প্রস্তাব দিলেন এবং পন্ডিচেরির অনুমতি আনতে বললেন। আমরা চেয়ারম্যান শ্রী প্রদীপজির সঙ্গে কথা বলার জন্য ওনার মত অনুযায়ী মাইথন গেলাম। মাইথন যে ওনার সঙ্গে দেখা করে ওনাকে সবকিছু জানালাম, উনি অনুমতি দিলেন এবং সেই অনুমতি অনুযায়ী ডিড রেজিস্ট্রি হয়। 3 মাস পরে, যেদিন ডক্টর ব্যানার্জি প্রস্তাব দিলেন, তার পর 3 মাস সময় লাগলো এই রেজিস্ট্রি হতে। ইতিমধ্যেই ডাক্তার দত্ত প্রথম অবস্থায় অসুস্থ ছিলেন যিনি, তিনি কিন্তু কনসেন্ট দেওয়ার পর, মাকে রেজিস্ট্রি করে দেবেন এই কথা বলার পর দিন থেকেই সুস্থতার দিকে এগিয়ে গেছেন এবং নিজে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে দিয়েছেন। এই এক অপার করুণা মায়ের, আমরা সবাই এটা অনুভব করেছি। এরপর 1998 মানে 98-এ 15ই আগস্ট মা তার নিজস্ব ভবনে উঠে এলেন এবং প্রতিষ্ঠিত হলো বাঁকুড়াতে শ্রী অরবিন্দ ভবন। এই যে শ্রী অরবিন্দ সোসাইটির মাধ্যম দিয়ে যে কর্মকাণ্ডগুলো চলছে, এটা আপনাদের কাছে বলার উদ্দেশ্য এটাই যে এর মধ্য দিয়ে আমি অনুভব করেছি যে আমাদের কাজ, এ পথের যে কাজ, এ পথের যে শিক্ষা মা কিন্তু পড়িয়ে নিচ্ছেন। আমরা যে কনসেন্ট দিতে পেরেছিলাম, সেটা আমাদের ইগোই হয়তো সেদিন দিয়েছিল। সেই ইগো আজকে সবটা গেছে এটা বলবো না, ইগো হয়তো এখন আছে, কিন্তু সেদিনের সেই ইগো যেভাবে খুশি হয় আজকে নয়, আজকে খুশিটা অন্যভাবে আসে। তো যাই হোক, এই যে কেন্দ্র বাঁকুড়ায় গড়ে উঠল, এই কেন্দ্রে সময় এলেন আমাদের সকলের প্রিয় গোপালদা, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক শ্রী অরবিন্দ সোসাইটি পন্ডিচেরি। বাঁকুড়া সেন্টারকে উনি এসে ব্রাঞ্চে উন্নীত করলেন এবং ভবন দেখে ভবনে রেলিক্স আনার প্রস্তাব দিলেন। মাতৃনিলয়ের পেছনের দিকটায় বেশ ঘন গাছ পরিবৃত দেখে ওনার খুব পছন্দ হলো। আমাদের সঙ্গে আলোচনায় মা ও প্রভুর
যে আইডিয়ালস এবং অবজেক্ট তুলে ধরলেন, তাতে আমরা খুব সমৃদ্ধ হলাম। পরে এই শ্রদ্ধেয় গোপালদার প্রচেষ্টাতেই আশ্রমের সম্মতি আসে এবং আশ্রমের অনুমোদন ক্রমে রেলিক্স আনার ব্যবস্থা হয় এবং আমরা কয়েকজন যে রেলিক্স নিয়ে আসি। এই রেলিক্স প্রদানের সময় উপস্থিত ছিলেন আশ্রম সাধক বংশীলালজি, ম্যানেজিং ট্রাস্টি মনোজ দা এবং সোসাইটির বিভিন্ন কর্মকর্তাগণ। ট্রেনে করে আমরা যখন খড়গপুর আসলাম, অবাক হয়ে গেলাম। রেলওয়ে কর্তৃপক্ষ যে প্ল্যাটফর্মে ট্রেনটি এসে দাঁড়াবে, আগে থেকেই সেটি সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলেন এবং রেলওয়ের ডিভিশনাল কর্তৃপক্ষ সেদিন স্টেশনে উপস্থিত থেকে রেলিক্সকে তারা ওখানে রাখার ব্যবস্থা করলেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করলেন। পরে আমরা ওখান থেকে রেলিক্স নিয়ে কিছুক্ষণের জন্য খড়গপুর যে আমাদের কেন্দ্রীয় শাখা রয়েছে সেই শাখায় যাই, তারপর মেদিনীপুর হয়ে ট্রেনে, এবং মেদিনীপুরে রেলিক্স নিয়ে আনা হয় যে কম্পার্টমেন্টে, সেই কম্পার্টমেন্টেও রেল কর্তৃপক্ষ ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলেন। বাঁকুড়া স্টেশনে যখন আসি তখন আমরা অবাক। স্টেশন এবং স্টেশন প্ল্যাটফর্ম এবং স্টেশন পার্কিং জোন একদম যেন জনসমুদ্র। এত মানুষ শহর থেকে এসেছেন প্রভুকে স্বাগত জানাতে। আমরা অভিভূত। শহরবাসী এসেছে, পুলিশ ব্যান্ড এসেছে, ট্যাবলো রাখা হয়েছে, রেলিক্সকে প্রসেশন করে তারা আমরা নিয়ে গেলাম সেই ভবনে। এবং 17ই জানুয়ারি 1999 এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শাখার সদস্য বৃন্দের, রাজ্য কমিটির কর্তৃপক্ষ, বাঁকুড়ার বিশিষ্ট নাগরিক বৃন্দ, সাংবাদিক এবং আরো বহু সন্তান এবং ডোনার মাতৃ সন্তানের পরিবার সহ তারা সবাই ওখানে গৌরী শঙ্কর দত্ত মহাশয় উপস্থিত থাকেন পরিবার সবাইকে নিয়ে। এবং সেখানে গোপালদার হাত দিয়ে রেলিক্স প্রতিষ্ঠা হয়। সঙ্গে ছিলেন বিশ্বনাথ রায়, গৌরী শঙ্কর দত্ত এবং অন্যান্য গুণীজন। এবং সেই দিনের যে অভিজ্ঞতা, এটাও আমাদের ভুলবার নয়। এরপরে শুরু হলো আরেক ধাপ, মা ও প্রভুর আলোয়ের দৈনন্দিন কাজ। শ্রী অরবিন্দ ভবন কে দেখাশোনা করা, সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এবং এখানে অরো সার্ভিসের কাজ হচ্ছে। সকাল সন্ধ্যায় ঘর পরিষ্কার রাখা, সাপ্তাহিক সময়ভেদে ধ্যান করা, পাঠচক্র করা, এইসবের মধ্য দিয়ে আমাদের পঠন পাঠন এবং শিক্ষণ চলতে থাকে। তো এই কেন্দ্রে আমাদের আসলে এর মধ্য দিয়েই আমাদের সাধনা চলছে। অনেকে হয়তো বলবেন যে এখানে পঠন পাঠন হচ্ছে। আসলে আমরা পরে জেনেছি যে সাধনা তো মাই করেন প্রত্যেক ব্যক্তির মধ্যে দিয়ে, এবং মাই সাধনা করিয়ে নেন। তাই এসবের মধ্য দিয়ে আমাদের অনুভব, যেই সবের মধ্য দিয়েই আমাদের মধ্যে চলেছে জ্ঞান যোগের কাজ, ভক্তি যোগের কাজ এবং কর্মযোগের পাঠ। জ্ঞান যোগ, ভক্তি যোগ এবং কর্মযোগের যে পাঠ আমরা প্রত্যহ এর মধ্য দিয়েই করে চলেছি। আসলে আমরা চলে এসেছি তো মায়ের প্ল্যাটফর্মেই, এবং এই প্ল্যাটফর্ম যে মায়েরই পাঠশালা, এ তো আমার প্রত্যক্ষ বোধ। এ হয়তো আমাদেরও সকলেরও। আশ্রম থেকে এ সময় এসেছিলেন রেলিক্সের সঙ্গে আশ্রম সাধক কর্মী নিরঞ্জন দা।
তার কাছ থেকে মা আমাদের শেখালেন। মা শেখালেন কি করে গাছের যত্ন নিতে হয়। সেই নিরঞ্জন দা এসেই জলের পাইপ দিয়ে এই আশ্রম পরিবেশের যে ছোট বড় ফুল গাছগুলি আছে তার পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলেন। আমরা করতে গেলাম, আমরা করতে চাইলে তিনি বললেন না, এ আমার করণীয়। বললেন দেখো না, এবার দেখো দেখো ওরা কেমন শ্বাস প্রশ্বাস নিচ্ছে আনন্দে। আমরা শিখলাম, এই তো মায়ের স্কুল, এখানেই তো শিক্ষা, এখানেই তো অনুভব, এখানেই তো উপলব্ধি। এভাবেই চলছে আমাদের মায়ের শিক্ষার কাজ আনন্দে। নিজেদের দোষ ত্রুটি ভুলগুলো কত ভাবে যে সামনে এসেছে বা আসছে তা কল্পনাতীত। বার্ষিক স্বাধ্যায়ের জন্য 2-3 মাস আগে থেকে প্রস্তুতি পর্ব তথা কর্মযজ্ঞ শুরু হয়। স্বাধ্যায়ে বিষয় ভিত্তিক আলোচনার জন্য নিজেদের প্রস্তুতি পাঠ, সেমিনারে গুণী বক্তাদের আলোচনা শ্রবণ, এসবই শিক্ষণ প্রয়াস। তবে কতটা নিজের জীবনে সাধক হয়ে ফুটছে বলতে পারবো না। 4বার বাঁকুড়াতে স্টেট কনফারেন্স করার সুযোগ পেয়েছে বাঁকুড়া শাখা। একবার 202 সালে, 2002 সালে, 2008 সালে, 2013 সালে এবং 2014 সালে। কত ব্রাঞ্চ সেন্টার, কত বিভিন্ন স্টেট থেকে, আমাদের নিজস্ব স্টেট থেকে সদস্যগণ, ভক্তগণ, গুণীজন এসেছেন। অনেক কিছু তাদের কাছ থেকে পেয়েছি। কিন্তু জানি না কতটা সঞ্চয় জমা হয়ে আছে, কতটা তা মূল্যবান স্বরূপ ব্যবহার করতে পেরেছি এ পথে আসার প্রথম দিক থেকে। আমার এক বন্ধু সবসময় আমায় বলতো, আমার থেকে সিনিয়র ছিল, আমায় বলতো, গোপাল বাইরে তো অনেক হয়েছে, এবার ভেতরে যাও। ভেতরে কি হয়েছে জানি না, তবে সাধ্যায় এই সব করে এটা বুঝতে পেরেছি, এই সাধ্যায় কনফারেন্সে যারা এসেছেন তাদের বিদায় লগ্নে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যেত। এখন অনুভব করছি, ভেতরে না গেলে রিয়েলাইজেশন হয় না। যেমন 1999 আশ্রম সাধক কর্মী নিরঞ্জন দা ভবনে এসে অনুভব করলেন গাছের ব্যথা, ভালোভাবে শ্বাস নিতে পারছে না এবং তার ব্যবস্থাও দিলেন যাতে গাছটি ভালোভাবে শ্বাস নিতে পারে। এর অনেক পরে আরেকটি ঘটনা, পন্ডিচেরি আশ্রমের আরেক কর্মী সাধক বাঁকুড়া ভবনে এলেন। উনার প্রাথমিক আদর আপ্যায়ন ওনার হবার পরে উনাকে গেস্ট রুমে যখন থাকবার জন্য ব্যবস্থার জন্য নিয়ে গেলাম, উনি একটা কাপড় চাইলেন। বুঝতে পেরে আমি একটা কাপড় এনে খাটের কিছু জায়গা পরিষ্কার করতে যাচ্ছি, উনি আমায় করতে দিলেন না, নিজে করলেন। এটাও আমাদের শিক্ষা এবং মায়েরই দেওয়া শিক্ষা। এই স্কুলে, মায়ের এত বড় এই স্কুল ও মাঠ, এ তো শিক্ষণ স্থল। শুধু নকল করে কথা বললে, বক্তৃতা দিলে কি হবে? নিজের কাছে জিজ্ঞাসা, উত্তর একটাই কানে আসে। নিজের কাছে জিজ্ঞাসা হলে উত্তর একটাই নিজের কানে আসে। সেটা কি? সেটা সেই মায়েরই সেই বাণী। মা তো বলেছেন, টু নো ইজ গুড, জানা ভালো, টু লিভ ইজ বেটার, তাতে বাস করা আরো ভালো, টু বি দ্যাট ইজ পারফেক্ট, হয়ে ওঠা সার্থকতা। সেই সার্থকতার কথাই যখন এলো, তখনই মনে পড়ে মায়ের এক নীরব সন্তানের কথা, নীরব কর্মীর কথা। বাঁকুড়ারই ছেলে, আমাদের ডোনার যে ডক্টর গৌরীশঙ্কর দত্ত মহাশয়ের
ভ্রাতুষ্পুত্র অভয় দত্ত বর্তমানে আমেরিকায় থাকেন। শত অসুবিধা সত্ত্বেও মায়ের কাজের জন্য সব সময় অর্থ প্রদান করে মায়ের কাজে সহায়তা দিয়ে যাচ্ছেন। নীরবে নীরবে এই যে কাজ, এটা আমার মনে খুব দাগ কাটে। পেরেছি কি আমরা ওই জায়গায় পৌঁছতে? 1982 সাল থেকেই বাঁকুড়াতে দুদিনের সাধ্যায় ও সেমিনার যে হয়েছে এটাই শেষ। তারপরেই এসেছে তো করোনা কাল। তারপর থেকে আর জাঁকজমক করে দুদিনের সাধ্যায় এখানে হয় না। ভবনের লম্বা হলে একদিনের সাধ্যায় হয়। বিশেষ দিনগুলি পালিত হচ্ছে চেষ্টা করছি বললে ভুল হবে। চেষ্টা হচ্ছে অন্তরের আহ্বানে, ছোট পাঠ ও ছোট আলোচনায় নিজেদেরকে সকলকে অন্তরের খোঁজা, সকলের অন্তরে তাকে খোঁজা পাওয়া এবং প্রকাশিত করা। কি প্রকাশিত করা? উপলব্ধি। শুধু ম্যানিফেস্টেশন পাওয়া নয়, তাতে প্রকাশিত করা, ম্যানিফেস্ট করা, কথায় নয়, কর্মে, আচরণে। প্রভুর বাণী আমরা তো শুনেছি, অন্যান্য সাধনায় যেখানে এসে শেষ হয়েছে, অর্থাৎ রিয়েলাইজেশন, সেখান থেকেই আমাদের শুরু, পথ চলার শুরু, আমাদের যে শেষ ম্যানিফেস্টেশনে। অতএব আমাদের যেমন রিয়েলাইজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে ম্যানিফেস্টেশন, উপলব্ধি এবং প্রকাশ, এই দুটো কাজই একসঙ্গে চলবে। কেননা আমাদের যে টাস্ক দেওয়া হয়েছে টু ম্যানিফেস্ট গড ইন ম্যান। তো এই যে মায়ের স্কুল, শ্রী অরবিন্দ সোসাইটির মাধ্যমে আমরা পেয়েছি, এই স্কুলে আমাদের যে শিক্ষা, সেটা আমার নিজস্ব অনুভবে এসেছে 2004 সালে। হয়তো বাঁকুড়াতে শ্রী অরবিন্দ কেন্দ্র হিসাবে যে গড়ে উঠেছিল 1980 সালে, আমি হয়তো যোগ দিয়েছিলাম তার 1 বছরের মাথায়, কিন্তু সক্রিয় হয়ে উঠতে পেরেছি সম্ভবত 1986 থেকে। তারপর এই রিয়েলাইজেশন 2004-এ। এই 2004-এ এসে অনুভব করি যে মা তার এক কর্মকুশলতার সূক্ষ্ম সুতোর টানেই মায়েরই দৃশ্যত এবং অদৃশ্য দুটি রূপেই যে স্কুল, সেই স্কুলে মা নিয়ে এসেছেন। তারই একটি হলো শ্রী অরবিন্দ সোসাইটি। এখানে দৃশ্য এবং অদৃশ্য দুটি রূপেই এখানে স্কুল চলছে। স্কুলের শিক্ষয়িত্রী হলেন স্বয়ং মা। এই স্কুলটিতে বসে মা ছাত্রছাত্রীর অন্তরেই রয়েছেন এবং ছাত্রছাত্রীর অন্তরেই মা শিক্ষা দিচ্ছেন। যখন পড়ুয়া ছাত্র বা ছাত্রী নীরব হয়ে মায়ের দিকে, মাকেই আহ্বান করেন প্রকৃত পাঠের জন্য, মা তখন স্বয়ং প্রকাশ হন তাদের অন্তরে এবং পাঠ দেন। এ পাঠ শুধু মুখস্থ করলেই সম্পূর্ণ হয় না, সাথে সাথে অনুশীলনের মধ্য দিয়ে তা নিজের মধ্যে ফুটিয়ে তুলতে হয়, বৈজ্ঞানিকের আবিষ্কারের মতো। একটি সম্পূর্ণ করে পরে অপর পাঠ। হ্যাঁ, তাদের সক্ষমতা অনুযায়ী কয়েকটি ক্ষেত্রে কারোর একত্রেও তো পাঠ চলতে পারে, তবে পারা না পারার মধ্য দিয়েই চলে স্কুলের পাঠের অনুশীলন। কিন্তু এই অনুশীলনে বড় কঠিন কাজ। নিজের পুরনো ধ্যান ধারণা, চেতনা, অভ্যাস, এসবই যে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকে। প্রভুর কথায় চেতনায় আমূল পরিবর্তন না এলে এসব কিছুকে জঞ্জাল ভাবাও তো কঠিন। যা হোক,
মায়ের আন্তর স্কুলের সুবিধা এই যে পাঠ নিয়ে পরিবর্তন চেষ্টা নেওয়ার সাথে সাথে অবিরাম মায়ের কাছেই প্রার্থনা করতে হয় যাতে মা পরিবর্তনটি নিয়ে আসেন। মাও ভেতরে ভেতরে তার কাজ শুরু করে দেন। যাক, এত বাধা সত্ত্বেও আশা রয়েছে, আশা রয়েছে আমার, আশা রয়েছে আমাদের। যদিও প্রকৃত জ্ঞান এখনো আসেনি, ভক্তির অঞ্জলি পূর্ণ হয়নি, তবু তো রয়েছে মায়ের স্কুল দুটিতে। মাই তার কর্মের সূক্ষ্ম সুতোর টানে এনেছেন এখানে, অনুভব করি। তাই আশা রয়েছে, রয়েছে বিশ্বাস, হবে, হবে, নিশ্চয়ই হবে। হয়ে ওঠা, হয়ে ওঠা আমার, হয়ে ওঠা আমাদের নিশ্চয়ই হবে। প্রভু তো বলেছেন, প্রভু শ্রী অরবিন্দ বলেছেন, মাদার ইজ দি গোল, এভরিথিং ইজ ইন হার, ইফ শি ইজ অ্যাটেইন, all is attained. If you dwell in her consciousness, everything it's unfold of itself. মাই গন্তব্যস্থল, তার মধ্যে সবই আছে, তাকে পেলে সব পাওয়া যায়। তার চেতনার মধ্যে বাস করলে আর সব আপনি ফুটে যায়। প্রভুর বাণী জানার পরে মাকে বলি, মাগো এই পাগল মনটাকে একটু স্থির করে দাও, ওখানে বোধোদয় হোক, হোক, হোক বোধির আগমন, এখানে রাজি হোক, ওখানে রাজি হোক। যা কিছু জঞ্জাল, যা কিছু ভাঙা চোরা, সব যেন ফেলে দিয়ে নতুন আলোর উদ্বোধক হয় এবং তোমার প্রকাশ হয়। এ জীবন দিব্য হয়ে ওঠে। এই আশা নিয়ে এইভাবেই চলেছি। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। প্রত্যেকের ওপর মায়ের আশিস, প্রভুর আশীর্বাদ নেমে আসুক। আমরা সোসাইটিকে প্রাথেয় করে আমরা যেন আমাদের পথে, আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি, এই প্রার্থনা রেখে আপনাদের ধৈর্য ধরে এই অনুষ্ঠানে থাকার জন্য, শোনার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। নমস্কার। জয় মা, জয় শ্রী অরবিন্দ। ধন্যবাদ গোপাল দাকে। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম গোপাল দার প্রতি কথা। শেষ মুহূর্তে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম ওনার শেষের কয়েকটি বিবরণ, সে কবিতার আকারে ধরা পড়লো, বড়ই মনোপ্রসী। ওনারা স্টলওয়ার্ড এবং যে কাজটি ওনারা নিয়েছেন জীবনে চলার পথে, সেটি কোনো সময় কোনো দুর্ভিক্ষে কোনো অঘটনেও বিচ্যুত হয়নি। এটি আমাদের এই প্রজন্মের একটি শিক্ষা নেওয়ার একটি বড় জায়গা বলা যেতে পারে। তো আমি আজকে উপস্থিত যারা রয়েছেন শ্রদ্ধেয় ব্যক্তিরা, তারা যদি দু চারটি কথা বলেন আজকের ওনার উপস্থাপনার উপর, আশা করি সকলে ভালো লাগবে। আপনাদের কারোর কোনো কিছু বলবার রয়েছে?
মন ভরে গেল একদম, এত ভালো লাগলো, অপূর্ব। মা দুর্গু কথা শুনি, আমার নমস্কার দিল গোপাল দাকে। আমি একটু বলি গোপাল দাকে, আজকে বাঁকুড়ার খাবার খেতে উদযাপন করে উৎসবের মতো কিন্তু বাঁকুড়াতে আমি দেখেছি ওরা সবচেয়ে সুন্দরভাবে হয়। আজকে গোপালদার কথা আরো সুন্দরভাবে আমাদের যে অনুভূতি সবসময় মনে থাকবে এবং আমরা যেন এই পাঠ্য পরীক্ষার সব কিছু ভুলে গিয়ে কাজে যেন আমরা নিজেকে নিযুক্ত করতে পারি। নমস্কার দাদা, গোপালদা, অনেকদিন পর আপনার আওয়াজে কণ্ঠস্বর ভালো লাগলো। যেতে পারি না আজকাল বাঁকুড়া, অনেকদিন ঘুরতে গেছি, আমার বড় ইচ্ছা থাকে। গোপালদা ভালো থাকবেন, আপনি সুস্থ থাকুন, এই প্রার্থনা করি মা ও শ্রী অরবিন্দের কাছে। নমস্কার। ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। অনেক প্রণাম আপনাকে আমার।